হ্যাঁ, ঠিক আছে, আমি টাকা দেব। কিন্তু তার বদলে তোমাকে একটা শর্ত মানতে হবে। শর্ত? কি ধরনের শর্ত? আমাদের পরিবার খুব শিগগিরই যোধপুরের সবচেয়ে বড় কোম্পানি চ্যারিয়েট গ্রুপের সঙ্গে কাজ করতে চলেছে। যদি আমার প্রতি এখনো তোমার সামান্য সম্মান থাকে, যদি আমাকে এখনো তোমার ঠাকুমা বলে মনে করো, তাহলে এক্ষুনি গৌতমকে ডিভোর্স দাও। আর চ্যারিয়েট গ্রুপের চেয়ারম্যানের ছেলে কবিরকে বিয়ে করো। ঠাকুমা, আপনি এমন কথা কিভাবে বলতে পারেন? এবার তো গৌতমের কোনো দোষই নেই। দেখো, আমি কিছুই জানতে চাই না। তুমি যদি আমার শর্তে রাজি হও, তবেই আমি সাহায্য করব। ঠাকুমা, ড্যাড তো আপনারই ছেলে, আপনি ওনার সঙ্গে এটা কিভাবে করতে পারেন? আর আজ অনিল যে সমস্যায় পড়েছে, সেটা তোমার কারণেই। তাই তুমি যদি আমার শর্তে রাজি হও, আমি টাকা দিতে প্রস্তুত। ঠাকুমা। অভনি এখন আর কোনো পথ দেখতে পাচ্ছিল না। অভনি, প্লিজ চিন্তা করো না, আমি কিছু একটা করব। কি করবে তুমি? এত বড় টাকার জন্য রাস্তায় ভিক্ষে করবে? আপনি আমার কথা শোনো, আজই এই মানুষটাকে ডিভোর্স দাও। ও তোমার জীবন থেকে বেরিয়ে যাবে, তাহলেই ঠাকুমা আমাদের আবার বাড়িতে ঢোকার সুযোগ দেবে। তার ওপর কবির তোমার বন্ধু, সে তোমাকে ভালো করে চেনে, আমি নিশ্চিত সে সাহায্য করবে। তার বাবা খুব ধনী, 30 লাখ ওদের কাছে কিছুই না। চলো আপনি। কিন্তু কবির সম্পর্কে এমন একটা সত্য অভনি খুব ভালো করেই জানত। কবির হলো শেখর আনন্দের একমাত্র ছেলে, যিনি চ্যারিয়েট গ্রুপের ভাইস চেয়ারম্যান। ছোটবেলা থেকেই সে ছিল একজন প্লে বয়। প্রতি তৃতীয় মানুষের সঙ্গেই মেয়েদের কথা উঠত। প্রতি 4 দিনে কোনো না কোনো নতুন মেয়ে তার শিকার হতো। তার বিরুদ্ধে বহু কেস ছিল, কিন্তু শেখর আনন্দের ক্ষমতা আর প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে কেউ তার কিছুই করতে পারেনি। কবির বহুবার অভনির ওপর হাত দেওয়ার চেষ্টা করেছে। কলেজে থাকাকালীনও সে অভনিকে ফলো করত, কিন্তু অভনি কখনো তাকে পাত্তাই দেয়নি। অন্যদিকে এতক্ষণ শান্ত থাকা গৌতম কবিরের নাম শুনেই রেগে উঠল, কিন্তু সেই মুহূর্তে কেউ তার কথা শুনতে রাজি ছিল না। সে সঙ্গে সঙ্গে ফোন বের করে শোরুম থেকে বেরিয়ে গেল। মোবাইলে একটা নম্বর ডায়াল করল। কল লাগতেই রিংটোন শোনা গেল, আর তার হার্টবিট দ্রুত বাড়তে লাগল। হ্যাঁ, বলছি। হ্যালো মুন্সিজি, কেমন আছেন? সেই সময় সে যার সঙ্গে কথা বলছিল তিনি আর কেউ নন, মুন্সি ছিলেন কমল স্বরূপ, যিনি রঞ্জহরের রাজ পরিবারের সদস্য। গৌতম ছিলেন রঘুবেন্দ্রার কনিষ্ঠ পুত্র, যিনি আসলে রঞ্জহরের রাজপুত্র। গৌতমই ছিল তার প্রথম সন্তান। সে বড় হয়েছে সুমের ভবন। বলা ভুল হবে না যে সে সোনার চামচ মুখে নিয়েই জন্মেছিল। কিন্তু বড় হতে হতে গৌতম বাইরের দুনিয়াকে জানার আগ্রহ অনুভব করতে শুরু করে। রাজকীয় জীবন তার দম বন্ধ করা লাগত। একদিন রঘুবেন্দ্রা তার বিয়ে ঠিক করে দেন তার ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে দীপশিখার সঙ্গে। যদিও দীপশিখা ছিল গৌতমের শৈশবের বন্ধু, সে তাকে ভালোবাসত না, কিন্তু পরিবার কোনো কথাই শুনতে চায়নি। তাই বিয়ের দিন সাজানো মণ্ডপ ছেড়ে গৌতম পালিয়ে যায়। আজ সুমের ম্যানশনে আবার ঠিক সেভাবেই মণ্ডপ সাজানো হয়েছে। আমরা খুব মিস করি হুকুম। আপনি চলে যাওয়ার পর প্রাসাদটা একেবারে ফাঁকা আর নীরব হয়ে গেছে। মুন্সিজি, আমি খুব বড় বিপদে আছি, আমার সাহায্য দরকার। আমরা খুব ভালো করেই জানি আপনি কি সমস্যায় আছেন। এই মুন্সি জানে আপনি এই মুহূর্তে কোথায় আছেন, কোন পরিবারের বাড়িতে আপনি জামাই হিসাবে থাকছেন তাও জানা আছে। আপনার শাশুড়ি, শ্বশুর, এমনকি আপনার স্ত্রী সম্পর্কেও রিপোর্ট আমাদের কাছে আছে। গত 4 বছর ধরে গৌতম তার পরিবার আর ইন্দোর শহর থেকে পালিয়ে বেড়াচ্ছিল, কিন্তু তার বাবা তার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রেখেছিলেন।
ঠিক আছে, আমার জরুরি ভিত্তিতে 30 লাখ দরকার, যত তাড়াতাড়ি সম্ভব। আপনি এটা কি করছেন? আপনি একজন প্রিন্স হয়েও অন্যের বাড়িতে ঘরের কাজ করছেন, অন্যের নোংরা বাসন পরিষ্কার করছেন। সামার ভাবন তো। মুন্সিজি, আমি এসব নিয়ে কথা বলতে চাই না। আমি শুধু এটা জানতে চাই আপনি আমাকে সাহায্য করবেন না করবেন না। মাই লর্ড, আমরা আপনাকে 30 লাখ দেব, কিন্তু বড় হুকুমেরও একটা শর্ত আছে। কি শর্ত? আপনাকে দীপশিখাকে বিয়ে করতে হবে। মুন্সিজি, আমি তো ইতিমধ্যেই বিবাহিত। আমি কিভাবে দীপশিখাকে বিয়ে করব? এটা অসম্ভব। বড় হুকুম আপনার এই বিয়েকে আসল বিয়ে বলে মানেন না। আপনি সামার ভবন ছেড়ে যাওয়ার পর তার বিরুদ্ধে অনেক প্রশ্ন উঠেছিল। এই মুন্সি নিজের মালিকের আদেশ অমান্য করতে পারে না। এই টাকার বদলে আপনাকে আপনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দীপশিখাকে বিয়ে করতে হবে। সে না বলার আগেই অভনির মুখ তার চোখের সামনে ভেসে উঠল। অভনি, যে নিজের বাবাকে বাঁচাতে কবিরের মতো চরিত্রহীন ছেলের কাছে সাহায্য চাইতে চলেছে। ঠিক আছে মুন্সিজি, আমি রাজি, কিন্তু আমাকে 1 বছর সময় দিন। আমি নিজেই অভনিকে ছেড়ে চলে যাব। তারপর বড় হুকুম যাকে চাইবেন তাকেই আমি বিয়ে করব। 4 বছর আমরা অপেক্ষা করেছি, আর 1 বছর অপেক্ষা করলে কিছু যায় আসে না। বড় হুকুমও এটা শুনে খুশি হবেন, কিন্তু আমারও একটা শর্ত আছে। এই 30 লাখের সঙ্গে সঙ্গে আমি আরও একটা জিনিস চাই। আমি চ্যারিয়েট গ্রুপ চাই। চ্যারিয়েট গ্রুপ? কিন্তু কেন? এগুলো সব আমি পরে তোমাকে বুঝিয়ে বলবো। হুকুম সম্ভবত এখনই বলতে হবে, কারণ এই মুহূর্তে এই মুন্সি ঠিক চ্যারিয়েট গ্রুপের অফিসের বাইরে দাঁড়িয়ে আছে। কি? তুমি চ্যারিয়েট গ্রুপের বাইরে? হ্যাঁ হুকুম, কাজের সূত্রে আমাকে প্রায়ই এখানে আসতে হয়। আপনি এখানে চলে আসুন, ততক্ষণে আমি চ্যারিয়েট কেনার ডিলের প্রক্রিয়া শুরু করছি। ঠিক আছে মুন্সিজি, আমি এখনই আসছি। মুন্সিজির কাজ করার ধরন গৌতম খুব ভালো করেই জানত। মুন্সি কমল স্বরূপ ছিলেন কথার মানুষ, এমন একজন যার প্রভাব সবচেয়ে ক্ষমতাবান লোকদেরও চুপ করিয়ে দিতে পারত। এদিকে গীতা এখনও অভনিকে কবিরের কাছে যেতে অনুরোধ করছিল। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব চেকটা পেতে হবে। এই একটাই উপায় অভনিকে কবিরের কাছে যাওয়া থেকে আটকানোর। আরে ভাই, থামো থামো, আমি পথ দেখাচ্ছি, চলো তাড়াতাড়ি করো। মুন্সিজি গৌতমকে দেখা মাত্রই তার চোখে জল চলে এলো। ভাই থামো 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 থামো। গত 4 বছর ধরে দুনিয়া গৌতমকে একজন সাধারণ মানুষ হিসেবেই দেখেছে, কিন্তু আজ একমাত্র মুন্সিজিই জানতেন সত্যটা। গৌতম এখনও এত সম্পদের মালিক ছিল যে চোখের পলকে চ্যারিয়েটের মতো 10টা কোম্পানি কিনে নিতে পারত। গল্পের বাকি অংশ জানতে দেখুন পরের এপিসোড শুধু পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর রয়্যাল ওয়ারিসের সব এপিসোড শুনতে বর্ণনায় দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।